তো আঁকার নীল রং নাই, তাও আঁকলাম আর কি। এখন বলো বুঝতে পারছো কি না? তোমাদের বইয়ের ছবিটা দেখো, ছবিটার সাথে এটা মিলাও, এটার সাথে মিলাই তারপর বলো যে বুঝতে পারো কি না। আগে বই হাতে নাও, বই হাতে নিয়ে ছবিটা দেখো। বইয়ের মধ্যে শুধুমাত্র এতটুকু জিনিসটা বুঝাইছে, এটা বাদ দিয়েছে, এগুলো বাদ দিয়েছে। তোমরা মনে রাখবা হচ্ছে কি, আমি 5টা কোষ আঁকলাম, 5টা কোষের আঁকার পরে সমাকে সব কিছু বুঝিয়ে দিছি। এটা হচ্ছে একটা কোষ। আমি যদি এটাকে যদি একদম সম্পূর্ণ করি তাহলে দাঁড়াবে কীরকম জানো? এটাকে যদি সম্পূর্ণ করি, ধরো হচ্ছে আমি একটা সম্পূর্ণ করলাম, ধরো এই কোষটাকে সম্পূর্ণ করলাম, ধরো এখানের মধ্যপদ্মাটা আমি আঁকে দিলাম, মধ্যপদ্মা পুরোটা করলাম। এরপর এটার প্রাথমিক প্রাচীর দিলাম। আর যখন কলেজে যাবো তখন লাইসোজোমে, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর ছবি আঁকা নিয়ে, আর কিছু প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করছিলাম। তো মেইনলি আজকে শুরু করব হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য দিয়ে। তাহলে এটা হচ্ছে প্রথমে আমরা এই পাশে লিখব, প্রথমে হচ্ছে এখানে লিখব উদ্ভিদ কোষ, আর এখানে হচ্ছে প্রাণী কোষ। আর এখানে হচ্ছে আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথমত উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে প্রথম পার্থক্য আমরা লিখব হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে সেটা নেই। এটা ছিল হচ্ছে তার একদম একটা যদি পার্থক্য করতে বলি, শুরুতে পার্থক্য করব এভাবে। এরপর আমরা লিখব হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান। নিউক্লিয়াসের অবস্থান হবে কি বাবা? উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা থাকবে, আমরা যখন একটা উদ্ভিদ কোষের যদি ছবি আঁকি, দেখা যায় এখানে মাঝখানে কোষ গহ্বরটা অনেক বড় হওয়ার কারণে নিউক্লিয়াসটা একটু প্রান্তের দিকে থাকে। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসটা কোথায় থাকে? প্রান্তের দিকে থাকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কোনো বড় কোষ গহ্বর নাই, এ কারণে বলা যায় এটা হচ্ছে কেন্দ্রে থাকে। এরপর 3 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখব, সেটা হচ্ছে প্লাস্টিডের উপস্থিতি। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকবে না। তাহলে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে হচ্ছে প্লাস্টিড নেই। দেন আমরা লিখব লাইসোজোম। এই জায়গায় একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে লাইসোজোম আমাদের উদ্ভিদ কোষের যে ছবিটা আঁকছিল, ওই যে ছবিটা ছিল, ওই ছবিতে কিন্তু উদ্ভিদ কোষে লাইসোজোম আছে, প্রাণী কোষে আছে। তবে আমাদের মাথায় রাখতে হবে, যদি পরীক্ষায় যদি জিজ্ঞেস করে তোমাদের বই অনুসারে হচ্ছে আছে, বাট তুমি যখন কলেজে যাবা তখন দেখবা হচ্ছে উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। ওয়ালাইকুম আসসালাম। লাইসোজোমটা উদ্ভিদ কোষে থাকে না, থাকে হচ্ছে প্রাণী কোষে। তো এখানে লাইসোজোম না থাকলেও লাইসোজোমের মতো হচ্ছে যে একটা বস্তু থাকে, এটাকে বলা হয় ওলিওজোম। তোমরা এতটুকু মনে রাখবা, তোমাদের লেভেলে উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে, একটা ওলিওজোম নামক বস্তু। তো আমি তো তোমাকে ভুল শিখাইতে পারবো না, আমি আমার জিনিসটা লিখি, সেটা হচ্ছে কি ওলিওজোম। ওলিওজোম। আর এখানে হচ্ছে থাকে, অর্থাৎ উদ্ভিদ কোষে লাইসোজোম তো থাকে না, কিন্তু লাইসোজোমের পরিবর্তে কি থাকে? ওলিওজোম থাকে, প্রাণী কোষে হচ্ছে থাকে। এগুলো ছিল হচ্ছে মূল পার্থক্য। এরপর লিখবো হচ্ছে সালোক সংশ্লেষণ তো হবে না, এগুলো তো ছোট বাচ্চার পড়া, আছে যার প্লাস্টিড নেই সে তো সালোক সংশ্লেষণ করতে পারবে না। আমরা মেইন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। তারপর লিখবো হচ্ছে সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্যের মধ্যে মনে রাখবা, যাদের হচ্ছে যারা সবুজ,
নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের সঞ্চিত খাদ্য হবে হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। এটা মনের রাজ্যের বা আমরা যখন হচ্ছে ওই রাজ্যগুলো পড়ছিলাম, আমার চার্ট যেটা দিছিলাম ওই চার্টে কিন্তু এগুলো লেখা আছে। তো এটা হচ্ছে কি স্টার্চ বা শ্বেতসার। আর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে যারা খাদ্য তৈরি করতে পারে না, প্রাণী যেমন হচ্ছে প্রাণী প্লাস শৈবাল, এদের যদি জিজ্ঞেস করা হয় সঞ্চিত খাদ্য কি, আনসার দিবা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন। তারপর হচ্ছে নিচে দেখা যায়, এরপর হচ্ছে বহিরাবরণ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বহি আবরণ হিসেবে তার কোষ ঝিল্লিও থাকবে, কোষ প্রাচীরও থাকবে। তাহলে হচ্ছে কোষ ঝিল্লি, কোষ প্রাচীর। আর প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে কোষ ঝিল্লি থাকবে কিন্তু কোষ প্রাচীর থাকবে না। এটা হচ্ছে কোষ ঝিল্লি। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আয়তন। এটা হচ্ছে বলা যায় যে উদ্ভিদ কোষ আকারে বড় হয়, আর এটার ক্ষেত্রে হচ্ছে ছোট। এতটুকুই ছিল হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কিছু পার্থক্য। এটা তোমাদের হয়তো গ নাম্বারে আসতে পারে, বাট এখান থেকে তোমাদের মেইন জানার বিষয় ছিল হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান, কোষ প্রাচীর, বহিরাবরণ হিসেবে কি থাকে, সঞ্চিত খাদ্য হিসেবে কি থাকে। তো এতটুকুই হচ্ছে তোমাদের পার্থক্য। তোমরা যখন কলেজে যাবে তখন লাইসোজোমের পরিবর্তে চলে, এটা আমি মুছে দিব। এখন আমরা পড়া শুরু করব হচ্ছে একদম কোষ প্রাচীর থেকে শুরু করব। ওকে, এটা মুছি। 1 2 3। এখন শুরু করব এর মধ্যে শুরু করব আমরা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এখন কোষ প্রাচীর আঁকার আগে আমরা দুইটা ছবি আঁকবো। ছবিটা হচ্ছে কি, এদিকে লিখব ভৌত গঠন, এর পাশে লিখব রাসায়নিক গঠন। এই পাশে হচ্ছে ভৌত গঠন, ওই পাশে হচ্ছে রাসায়নিক গঠন। এই পাশে আমরা ছবি আঁকি আগে ছোট করে। এটা একটা কোষ, এটা একটা কোষ। দুইটা কোষের মাঝখানে আমি লাল রং দিয়ে যেটা আঁকতেছি, এটার নাম হচ্ছে মধ্য পর্দা। এই মধ্য পর্দার উপরে যখন আমাদের টেলোফেজ কোষ বিভাজন শেষ হয় তখন গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু বস্তু এসে এর উপর জমা হওয়া শুরু করে। আমি আবার বলি, তোমার এই মধ্যপর্দাটা থাকে কখন, তোমার মধ্যপর্দা তখন হচ্ছে যে কোষ বিভাজন টেলোফেজ পর্যায়ে শেষ হয়। ধরো একটা থেকে দুইটা কোষ হইলো, এখানে মনে করো একটা কোষ ছিল, এই একটা কোষ থেকে মাইটোসিস কোষ বিভাজনের কারণে দুইটা কোষ হয়েছে। কোষ হওয়ার কারণ কোষ বিভাজন হয়েছে। এখন কোষ বিভাজনের শেষের দিকে গিয়ে আমরা যে টেলোফেজ পর্যায়ে থাকে, ওই পর্যায়ে দুইটা কোষের মাঝখানে হচ্ছে একটা মধ্যপর্দা সৃষ্টি হয়। এই মধ্যপর্দার উপর তোমার এই কোষের কি কি থাকবে,
সব কিছু থাকবে, এই কোষের সব কিছু থাকবে। তো এখানে এই কোষগুলো থেকে, ধরো এই কোষ থেকে বাসা আসবে, এই কোষ থেকে বাসা আসবে, গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে হচ্ছে তোমার প্যাকটিক অ্যাসিড। প্যাকটিক অ্যাসিডটা হচ্ছে প্রথমে এখানে জমা শুরু করে, এবং আস্তে আস্তে যখন এটা জমা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন আমরা তাকে প্যাকটিন বলি। দেখবা বইয়ে লেখা আছে যে প্রাইমারি প্রাচীর কি দ্বারা গঠিত, প্রাইমারি বৃদ্ধির সময় হচ্ছে প্যাকটিনটা জমা হয়। তো আমরা যদি এটাকে প্যাকটিনটাকে সবুজ কালার দিয়ে লিখি, এই যে প্যাকটিন জমা শুরু হয়েছে, তোমরা এখন কেউ আঁকিও না, কারণ আমি এখানে মাঝখানে একটু করে মুছে ফেলবো। এটা হচ্ছে কি, আমি সবুজ রং দিয়ে যেটা আঁকলাম সেটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। ক্লিয়ার? এই প্রাইমারি প্রাচীর হইল। এরপর আবার যদি এর উপর কোনো, যেমন তোমরা এখন এসএসসিতে পড়তেছো, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, মানে তোমরা হচ্ছে মাধ্যমিক, তারপর যাবো উচ্চ মাধ্যমিক। সেকেন্ডারি বলতে বোঝাই হচ্ছে তোমার প্রাইমারি পার করে সেকেন্ডারিতে আসছো। ঠিক তেমনি এই প্রাইমারি প্রাচীরের যদি আরও কিছু জমা হয়, তখন আমরা তাকে বলি সেকেন্ডারি প্রাচীর। তো এখানে এর উপর আরও জমা শুরু করলে, আমি এটা নীল রং দিয়ে আঁকতেছি, বাট এটার আবার 3টা লেয়ার থাকে। আপাতত আমি জাস্ট একটা লেয়ার দিয়ে বুঝাই। ধরো নীল রং দিয়ে যেটা আঁকলাম সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি প্রাচীর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি বা ঘন প্রাচীর, বা ঘন প্রাচীর। এরপর এই যে মাঝখান, দুইটা কোষের মাঝখানে যোগাযোগ রাখার জন্য এই জায়গায় আসলে কোনো কিছু তৈরি জমা হয় না, হইলে এগুলো কি হয়ে যায়, চলে যায়। বলতে পারো জাস্ট শুধু মাঝখানে থাকে হচ্ছে মধ্যপর্দাটা। তাহলে এটা একটা কোষ, এটা একটা কোষ। এই দুইটা কোষের মধ্যে সংযোগ রক্ষা করার জন্য কিছু নালী থাকে। ধর আমি সবুজ রং দিয়ে কিছু নালী আঁকলাম। এরা কি করে, এরা হচ্ছে একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ রক্ষা করে। তো এদেরকে বলা হয় প্লাজমোডেজমাটা। আর এই যে খালি জায়গাটা দেখতেছো, তোমরা হয়তো যারা পুরাতন মুভি দেখছো তারা হয়তো কুয়া সম্পর্কে জানো বা কূপ সম্পর্কে জানো। তো এখানে কূপ থেকে হচ্ছে পানি তুলে, এরকম একটা ইয়া থাকে, বালতি দিয়ে পানি তুলে। তো এই জায়গাটাতে হচ্ছে কূপ, ঠিক তেমনি এটা মনে হচ্ছে একটা কূপের মতো, এটা একটা কূপের মতো। তো এখানে কয়টা কূপ থাকে, 2টা কূপ থাকে। তো এই জায়গাটাকে আসলে বলা হয় হচ্ছে কূপ বা পিট, ইংরেজিতে বলা হয় কি, পিট। তাহলে পিট বা কূপ কাকে বলে সংজ্ঞাটা আমি লিখে দিব। আপাতত হচ্ছে তো তোমরা বলো যে ভাইয়া মধ্যপর্দা হচ্ছে একদম শুরুতে, এর উপর কিছু জমা হয়ে প্রাইমারি প্রাচীর, এর উপর কিছু জমা হয়ে সেকেন্ডারি প্রাচীর, আর দুইটার মাঝখানে সংযোগ রক্ষা করার জন্য কিছু নালী থাকে যাদের আমরা প্লাজমোডেজমাটা বলি। এতটুকু বুঝছো কিনা বলো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা পাশাপাশি এখানে যে রাসায়নিক গঠন লিখলাম, আমি জাস্ট রাসায়নিক গঠনগুলো বলে দিব। যে মধ্যপর্দা বলতে আসলে কাকে বুঝাইছিলাম, মধ্যপর্দা হচ্ছে প্যাকটিনকে বুঝাই। মধ্যপর্দাটা হচ্ছে আসলে কি, প্যাকটিন দ্বারা গঠিত। আর প্রাইমারি হচ্ছে তোমার সেলুলোজ, এটা তো সেলুলোজ। আর সেকেন্ডারি হচ্ছে লিগনিন, প্যাকটিন, সুমেরিন, লিগনিন, প্যাকটিন তো লিখলাম, সুবেরিন।
তোমাদের বইয়ে যা লেখা আছে আর কি, যে সেকেন্ডারি প্রাচীরে কি কি থাকে, লিগনিন, পেকটিন, সুবেরিন, তারপর আরো কি কি আছে যেন। আমি যদি বই দেখি, বইয়ে কি আছে দেখি। বই আছে হচ্ছে যে লিগনিন, পেকটিন, সুবেরিন, লিগনিন, পেকটিন, সুবেরিন, আর একটা হচ্ছে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ। এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীরের উপরে। পিঠ তো পিঠ, প্লাজমোডের মতো তোর কোনো কিছু থাকবে না, এটা একটা নালীর মতো। তো এতটুকু হচ্ছে তার ভৌত গঠন, আমি ছবিটা আঁকলাম। এই পাশে হচ্ছে রাসায়নিক গঠনটা আঁকলাম। এবার আমি আরও দুইটা ছবি আঁকবো, এতটুকু পর্যন্ত তোমাদের লেখা হয়েছে কিনা একটু বলো। যদি লেখা হয় আমরা সামনের দিকে আগাবো, বা ছবি তুলে নাও। এরপর আমরা এখন দেখব হচ্ছে একটা কোষ প্রাচীরের, একটা কোষ প্রাচীরের সেকেন্ডারি ওয়ালের কি কি লেয়ার থাকে। আমি এটা মুছি, এটা মুছার পরে আমি হচ্ছে একটা নর্মাল ছবি আঁকবো। সেটা হচ্ছে যে এটা হচ্ছে মধ্যপদ্মা, এটা মধ্যপদ্মা। এই মধ্যপদ্মার উপরে এটা হচ্ছে প্রাইমারি প্রাচীরটা, আবার এর উপর তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর। তো সেকেন্ডারি প্রাচীরটা আবার থাকে 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। এ পাশেও থাকবে, এ পাশেও থাকবে, এ পাশেও থাকবে, এ পাশেও থাকবে। তাহলে তোমরা বলতে পারবা নিজেরা যে এটা হচ্ছে অন্তঃস্তর, এটা মধ্য, এটা বহিঃস্তর। তো এখান থেকে বোঝার একটাই জিনিস, এই জায়গাটার নাম হচ্ছে কূপ, এটা মধ্যপদ্মা, এটা প্রাইমারি প্রাচীর, আর এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, যার আবার 3টা লেয়ার থাকে। তোমাদের বইয়ে 3টা লেয়ারের কথা বলা আছে, জন্য আমি এঁকে দিলাম। এখন আমরা তোমাদের বইয়ের যে ছবিটা আছে আসলে ওই ছবিটা বোঝাবো। এই ছবিটা কেউ বুঝে না। এই ছবিটা বোঝার জন্য তোমাকে 5টা কোষ আঁকতে হবে। প্রথমত আমরা হচ্ছে ছোট ছোট করে 5টা কোষ আঁকবো। এখানে একটা কোষ দিলাম, এখানে একটা কোষ দিলাম, এখানে একটা কোষ দিলাম, এখানে একটা কোষ দিলাম, একটা কোষ দিলাম। এরপর সবগুলো কোষ দেখো, আমি যে লালটা আঁকলাম এখন, এই লাল রঙের যেটা আঁকলাম এটা হচ্ছে মধ্যপদ্মা। তুমি হিসাব করে দেখো যে এই 2টা কোষের মধ্যে মধ্যপদ্মা, এই 2টার মধ্যে মধ্যপদ্মা এটা, এই 2টার মধ্যে মধ্যপদ্মা এটা, এই 2টার মধ্যে মধ্যপদ্মা এটা, এই 2টার মধ্যে মধ্যপদ্মা এটা। তোমাদের বইয়ে হচ্ছে জাস্ট এতটুকু দিছে, পুরোটা আঁকে দেয় নাই। এখন আমরা মধ্যপদ্মা আঁকবো। মধ্যপদ্মা আঁকলাম। এই মধ্যপদ্মার নিচে যেটা থাকবে সেটার নাম দিব কি আমরা, মধ্যপদ্মার নিচে বা উপরে যেটা থাকবে সেটার নাম দিব প্রাইমারি প্রাচীর। তাহলে আমি যদি এখানে সবুজ রঙের কিছু আঁকি, এই যে সবুজ রঙের আঁকলাম, দেখো এখন যেটা সবুজ রঙের আঁকলাম, লালটা ছিল একদম মধ্যপদ্মা, লালের উপরে 2 পাশে যেটা তৈরি হয়েছে এগুলো সব মধ্যপদ্মা, এগুলো সব মধ্যপদ্মা, মধ্যপদ্মা, মধ্যপদ্মার উপরে 2 পাশে যেটা ছিল এগুলোর নাম হচ্ছে কি, এগুলোর নাম হচ্ছে প্রাইমারি প্রাচীর। তাহলে লাল রঙের যে ছবিটা, লাল রং দিয়ে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে কি মধ্যপদ্মা। এর 2 পাশে 2টা, এই 2 পাশে 2 পাশে সব জায়গায় যেটা, সেটার নাম হচ্ছে কি তোমার প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক পর্দা। এরপর তোমার এই বাদ বাকি জায়গা দুটো, অর্থাৎ এই পুরা জায়গাটুকু জুড়ে থাকবে তোমার সেকেন্ডারি প্রাচীর। এই জায়গা জুড়ে থাকবে তোমার সেকেন্ডারি প্রাচীর, অর্থাৎ এই জায়গা জুড়ে থাকবে তোমার সেকেন্ডারি প্রাচীর। এটা তো আকার নীল রং নাই, তাও আঁকলাম আর কি। এখন বলো বুঝতে পারছো কি না?
তোমাদের বইয়ের ছবিটা দেখো, ছবিটার সাথে এটা মিলাও, এটার সাথে মিলাই তারপর বলো যে বুঝতে পারো কি না। আগে বই হাতে নাও, বই হাতে নিয়ে ছবিটা দেখো। বইয়ের মধ্যে শুধুমাত্র এতটুকু জিনিসটা বুঝাইছে, এটা বাদ দিয়েছে, এগুলো বাদ দিয়েছে। তোমরা মনে রাখবা হচ্ছে কি, আমি 5টা কোষ আঁকলাম, 5টা কোষের আঁকার পরে সবাইকে সব কিছু বুঝিয়ে দিছি। এটা হচ্ছে একটা কোষ। আমি যদি এটাকে যদি একদম সম্পূর্ণ করি তাহলে দাঁড়াবে কীরকম জানো? এটাকে যদি সম্পূর্ণ করি, ধরো হচ্ছে আমি একটা সম্পূর্ণ করলাম, ধরো এই কোষটাকে সম্পূর্ণ করলাম, ধরো এখানের মধ্যপদ্মাটা আমি আঁকে দিলাম, মধ্যপদ্মা পুরোটা করলাম। এরপর এটার প্রাথমিক প্রাচীর দিলাম, এর বাইরে প্রাইমারি প্রাচীর, এদিকেও প্রাইমারি প্রাচীর, এদিকেও প্রাইমারি প্রাচীর, আর হচ্ছে এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এখন বুঝতে পারছে কিনা বলো বইয়ের ছবিটা? এটার আবার 3টা লেয়ার থাকে। এটার কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার। একদম একদম কাছাকাছি যে লেয়ারটা থাকে ওইটার নাম হচ্ছে অন্তঃস্তর, আর মাঝখানে মধ্যস্তর, এদিকে যেটা থাকে সেটা বহিঃস্তর। ক্লিয়ার কিনা বল এতটুকু? জি ভাইয়া বুঝতে পারছি। কেমন লাগছে ড্রয়িং আজকে? আজকে ড্রয়িং করলাম আমি, এত বেশি সুন্দর হয় নাই, তাও আঁকার চেষ্টা করছি। আরও সুন্দর হইতো যদি আমার রঙগুলো কাজ করতো। ক্লিয়ার এতটুকু তোমরা? এখন পরীক্ষায় গিয়ে এরকম ছবি আঁকতে পারবা যদি তোমাকে কোষ প্রাচীরের ছবি আঁকতে বলে। তোমাদের বইয়ের ছবিটা হচ্ছে একদম হালকাভাবে দেয়া, আমি পুরোটা ফিল আপ করে দিছি, মানে উভয় পাশে ফিল আপ করছি। ঠিক আছে, আমরা এটা মুছি। এরপর জাস্ট বেশি কিছু না, কোষ প্রাচীর নিয়ে আর কিছু পড়বো, কিছু পড়ার পরে হচ্ছে আজকের প্রোটোপ্লাজম নিয়ে কিছু কথা বলবো, তারপর শেষ করে দিব ক্লাসটা। বুঝতে পারি। আচ্ছা, তাহলে তোমরা লিখো, খাতা নাও। এতক্ষণ তো আমি তোমাদের পড়াইলাম, বুঝাইলাম, এখন তোমরা হচ্ছে নোট করবা যে কোষ প্রাচীর সম্পর্কে যদি পরীক্ষা কিছু জিজ্ঞেস করে কিভাবে লিখবা। প্রথমত কোষ প্রাচীরের বৈশিষ্ট্য। কোষ প্রাচীরের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বইয়ে কি লেখা আছে? এটা শক্ত, এটা শক্ত, এটা মৃত, এটা জড় বস্তু দ্বারা তৈরি। তারপর কোষ প্রাচীরের ভৌত গঠন। ভৌত গঠনে আমরা কি কি পেলাম? ভৌত গঠনে আমরা পেলাম মধ্যপদ্মা, প্রাইমারি প্রাচীর বা প্রাইমারি পর্দা, তারপর হচ্ছে সেকেন্ডারি পর্দা, তারপর হচ্ছে তোমার কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, কাজ। আচ্ছা আসবো, কাজে আসছে। এখন রাসায়নিক গঠনের মধ্যে সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, তারপর হচ্ছে প্যাকটিন, দেন হচ্ছে লিগনিন, সুবেরিন, তারপর লিখবো হচ্ছে আমরা পিট বা কূপ। তাহলে এখানে কূপ সংজ্ঞাটা তোমরা লিখতে পারো যে কোষ প্রাচীরের যে স্থানে, কোষ প্রাচীরের যে স্থানে প্রাইমারি ও সেকেন্ডারি বৃদ্ধি বা পর্দা থাকে না, সে স্থানকে কূপ বা পিট বলে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো, কূপ, পিট। এরপর আমরা লিখবো হচ্ছে প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা কি বলছিলাম? দুইটা কোষের মধ্যে তাদের যোগাযোগ রক্ষা করার জন্য, বিভিন্ন বস্তুর নিয়ন্ত্রণ করার জন্য যে আণুবীক্ষণিক নালী, তাহলে দুইটি কোষের
মধ্যে বিদ্যমান আণুবীক্ষণিক, নিচে তো আর দেখা যাচ্ছে না, না, আণুবীক্ষণিক নালী, এতটুকু হয়তো এরপর নিচে দেখা যাচ্ছে না, তোমরা লিখতে পারো প্লাজমোডেসমাটা হচ্ছে কি দুটি কোষের মধ্যে বিদ্যমান আণুবীক্ষণিক নালী। এগুলো লিখে ফেলছো, আমি এগুলো মুছে ফেলবো কারণ আমাদের আরেকটু লেখা বাকি আছে। তাহলে এগুলো লিখো একটু কষ্ট করে। আচ্ছা, আমি বৈশিষ্ট্যটা মুছি, সেটা হচ্ছে যে মিথ, শক্ত, জড় গেল। এরপর আমরা লিখবো হচ্ছে যে উদ্ভিদের কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে আছে। তারপর প্রাণীর কোষ প্রাচীর, উত্তর হবে নেই। এটা মুছবো। এরপর লিখবো হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। কি দ্বারা গঠিত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত প্রোটিন প্লাস লিপিড প্লাস পলিস্যাকারাইড। এখন পলিস্যাকারাইড, হ্যাঁ এদিকে লেখা যাবে, তোমাদের এখানে দেখা যাচ্ছে। এখন যদি জিজ্ঞেস করো যে ভাইয়া ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি আমাদের বইয়ে আছে, তোমরা যদি মনের রাজ্যটা খুলো, মনের রাজ্য খুললেই কিন্তু দেখতে পাবা মনের রাজ্যের কোষ প্রাচীরটা তোমার প্রোটিন আর পলিস্যাকারাইড দ্বারা গঠিত। হয়তো লিপিডের কথাটা এখানে নাই, তাই আমি এক্সট্রা করে আর একটা পয়েন্ট বাড়াই লিখে দিব, সেটা হচ্ছে মনেরা, যেহেতু আমাদের বইয়ে আছে। মনেরার কোষ প্রাচীর হচ্ছে কি প্রোটিন আর পলিস্যাকারাইড দ্বারা তৈরি। কি কি দ্বারা তৈরি? প্রোটিন এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি। এরপর আরও কিছু পড়তে হবে, যেমন হচ্ছে তোমার ছত্রাক বা ফানজাই। ছত্রাক বা ফানজাইয়ের ক্ষেত্রে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এটা খুবই খুবই কমন কোশ্চেন, যে এটা কাইটিন দ্বারা গঠিত। এরপর তোমার আর কি আছে, আর কি বলা যায় এখান থেকে কাজ বাকি আছে, তাহলে আমরা কোষ প্রাচীরের কাজ বলি। এটা কি? কোষের আকৃতি, সুরক্ষা ও ধীরতা প্রদান। এখান থেকে আর কিছু পড়ার মতো নাই। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা বলো। আর এটার কাজ দিছে আমাদের প্লাজমোডেসমাটার কাজ দিতে, আমি এটা লিখে দিচ্ছি প্লাজমোডেসমাটার কাজ। এটা এই পরের পয়েন্টে লিখো যে এটা হচ্ছে কি কোষ প্রাচীরের কাজ, এটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। আর এখন যেটা লিখবো সেটা হচ্ছে প্লাজমোডেসমাটার কাজ। এটার কাজ কি? পানি, খনিজ লবণ, কি লিখলো? পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ, চলাচল নিয়ন্ত্রণ। ক্লিয়ার? আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো।